This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা, শুরু করছি সন্ধ্যে সুপার প্রাইম টাইম। আর শুরুতেই আমাদের যেদিকে নজর রাখতে হবে, দেখুন যতই 26এর নির্বাচন এগিয়ে আসে ততই কিন্তু একটার পর একটা আমরা যুক্তি পাল্টা যুক্তি শুনতে পাচ্ছি। এবারে দেখা যাচ্ছে নন্দীগ্রাম নিয়ে আবারও একবার তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারী। তিনি নন্দীগ্রাম চ্যালেঞ্জ করছেন। কি বলছেন? তৃণমূলের একমাত্র হাতিয়ার মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে আবার দাঁড়ান, এবার 20,000 ভোটে হারাবো। সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উন্নয়ন কথা বলেন না, একই কথা বলে লাভ হবে না। শুভেন্দু অধিকারীকে পাল্টা শশী পাঁজা। নন্দীগ্রামটা তো পশ্চিমবঙ্গের মধ্যে, আর ওরা পশ্চিমবঙ্গের ক্ষমতায়। নজর তো অনেক আগে থেকেই ছিল, ওই জন্য মমতা ব্যানার্জি নন্দীগ্রামে টেস্ট করতে এসেছিল। তা উনি তো 21-এ দাঁড়িয়েছেন, নজরটা ওনার আছে, কারণ নন্দীগ্রামের লোক মরেছে, উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। আর উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে ওনার ভাইপোকে দিল্লি থেকে এনেছেন। 11 সালের আগে যারা এখানে কিছু করেনি তাদেরকে নন্দীগ্রামের লোক গ্রহণ করবে না। তৃণমূলের মমতা ব্যানার্জি ছাড়ার বড় কোনো অস্ত্র নেই। আমি চাইবো 26-এর ভোটে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে আবার লড়ুন। তৃণমূলের সবচেয়ে বড়, এবং ওরা বলে, আমি বলি না, আমি বলি এটা চোরেদের অস্ত্র। তৃণমূলের সবচেয়ে বড় অস্ত্র, যার দাঁত কেলানো ছবি দিয়ে সব জায়গায় প্রচার করা হয়, তিনি এখানে একবার হেরেছেন, আরেকবার আসুন। আমি 1956-র সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে 20,000 ভোটে হারাবো। তখন তো হিন্দুরা ছিল, এখন এখানে মুসলিম ছেলেরাও দাঁড়িয়ে আছে। এখন দেবে, গরিব মুসলমানরাও দেবে ভালো করে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে বিজেপি ওই আক্রমণেই রয়ে গেলেন, কখনো ব্যক্তিগত, আর কখনো হয়তো রাজনৈতিক আক্রমণ চেষ্টা। ওই ভবিষ্যৎবাণী, ওই একই রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশের ভোটে আমরা জিতছি, ওই এক কথা, কিন্তু একটা বিন্দু মাত্র উন্নয়নের কথা নেই, মানুষের পাশে দাঁড়ানোর কথা নেই। বিধানসভা ভোট, আর এই বিধানসভা ভোটে বিজেপিকে উচিত শিক্ষা দিতে হবে। কে বলছেন? না তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। কি বলছেন তিনি? তিনি বলছেন একের পর এক কেন্দ্রীয় বঞ্চনা, এসআইআর এর নামে মানুষকে প্রতারিত করে, এই সমস্ত কিছুর যোগ্য জবাব দিতে হবে এই 26-এর ভোটে। इस बार सबक सिखाने का चुनाव है। हर चुनाव आता है जहां पे लोग वोट देके चुनता है। मैं कह रहा हूं इस बार वोट देके चुनने का चुनाव तो है ही, उसके साथ बीजेपी को सबक सिखाने का चुनाव है। सबक कैसे सिखाएंगे आप? भाई तृणमूल को हर बूथ से 10 वोट, 20 वोट, 50 वोट से जिता के नहीं होगा। जो अलीपुरद्वार में इतना दिन से बीजेपी है, एक भी बूथ में वो दिखना नहीं चाहिए। हर बूथ से जोड़ा फूल ऐसे खिलेगा कि जिस दिन बूथ से नतीजा आएगा, पोलिंग स्टेशन के बाहर, काउंटिंग सेंटर के बाहर बैलेट बॉक्स खुलेगा, तो ये हैरान रह जाएंगे कि अलीपुरद्वार में हुआ क्या। ऐसे जवाब देना है। वोट टू प्रोटेस्ट। आप जवाब ऐसे देंगे कि इनको साफ कर दीजिए, उखाड़ के फेंकना पड़ेगा, तभी ये सबक सीखेंगे। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। দেবজিৎ বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আলিপুরদুয়ারে পুরো হোয়াইট ওয়াশ করে দিতে হবে বিজেপিকে, যখন ব্যালট বক্স খুলবে তখন বিজেপি যেন কোনো চিহ্ন না থাকে। কি বলবেন? একই কথা শুনিয়েছি মন্থরার মুখে। বাঙালি অস্মিতার ধারাভাষ্যকার, বাংলা বাঙালির সর্বাধিনায়ক, হঠাৎ হিন্দিতে এইসব কি উখাড় ফেলতে হবে না? কিসব বকছেন? হলোটা কি? ব্যাপারটা কি? যাই বলুন না কেন, যে ধরনেরই ধাপ্পা দিন, ভাঁওতা দিন, যত রকমের আধুনিক ধাপ্পা বা ভাঁওতার আমদানি করুন না কেন, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তারা তৃণমূলকে আর জেতাচ্ছে না। তৃণমূল হেরে গেছে, তৃণমূল হারছে, তৃণমূল হেরেছে। পশ্চিমবঙ্গের মানুষ জিতবে, বাংলা জিতবে, বাঙালি জিতবে, কোনো এতে চিন্তা নেই। ওসব বলে আর চিড়ে ভেজানো যাবে না। ধন্যবাদ দেবজিৎ বাবু।
তৃণমূলের উন্নয়নের পাঁচালির পাল্টা এবার বিজেপির চোরের পাঁচালি। বিজেপির তরফ থেকে একের পর এক মন্তব্যে বেধা হচ্ছে তৃণমূলকে। তৃণমূল চোরেদের দল, পুলিশ আইপ্যাক ছাড়া কারো সমর্থন নেই। 21-এ শুধু হিন্দুরা ভোট দিয়েছিলেন, এবার মুসলিম ভোটও পাবো। বিধানসভা ভোটের মুখে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দাবি বিরোধী দলনেতার। বিজেপি উন্নয়নই করেনি, উন্নয়নের পাঁচালি পাবে কোথায়? কটাক্ষ শশী। কে হবে বেপরোয়া? তো পুলিশ আর আইপ্যাক ছাড়া তো ওদের কেউ নেই, ওদের বাপ আর মা, আর কেউ নেই ওদের সঙ্গে, কোনো মানুষ নেই, চোরেদের সঙ্গে কেউ নেই। আগামীকাল এখানে সব গ্রামে চোরেদের পাঁচালি বাজানো শুরু হবে, আগামীকাল থেকে ডেলি চলবে নন্দীগ্রামে। আচ্ছা, ওদের করুক না, কারণ ভারতবর্ষের স্তরেতে তো আমরা এখনো যাইনি। এটা তো আমরা জানি বিধানসভা নির্বাচনে আমাদের রাজ্য কেন্দ্রিক আমরা কথাটা বলবো। কোঅপারেটিভ ফেডারেলিজম বলে একটা বিষয়তে আপনি বিশ্বাস করেন না। সুতরাং যেটা আপনারা সুযোগ পেয়েছিলেন, বাংলাকেও আপনারা সেই সার্ভিসটা দিতে পারতেন, আপনারা দিলেন না, আপনারা কোনো উন্নয়ন করলেন না। সুতরাং ভারতীয় জনতা পার্টির বাংলার প্রতি উন্নয়নের পাঁচালিতে কিছু নেই। তবে বরাদ্দ বঞ্চনায় কিন্তু রাজনৈতিক তরজা তুঙ্গে। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তৃণমূলের সেনাপতি কি বলছেন? তিনি বলছেন যে বাংলায় বিজেপি হেরে গেলেই কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ করে দেয় বিজেপি, কিন্তু আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার পরেও লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়। তুলনা টেনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেন তারই বক্তব্যকে। কি বলেছেন শোনাই একবার আপনাকে। 21 का फल के हिसाब से आप अगर देखो, चुनाव के जो नतीजे आए थे 2021 में, पांचों के पांचों सीट में तृणमूल कांग्रेस हारी थी। अब मैं आपको बताना चाहता हूं मैं हार से क्यों शुरू कर रहा हूं, क्योंकि यही डिफरेंस है, यही फर्क है बीजेपी और तृणमूल कांग्रेस का सरकार में, कि बंगाल में बीजेपी हारी तो बंगाल के सारे पैसे बंद, बंगाल में बीजेपी हारी तो बंगाल के सारे पैसे बंद। अलीपुरद्वार में तृणमूल कांग्रेस हारा तो 5 साल में कोई बीजेपी का नेता, कार्यकर्ता अगर मुझे दिखा दे एक मां को, एक बहन को लक्ष्मी भंडार नहीं मिला है, मैं आपके सामने मुंह दिखाने कभी नहीं आऊंगा। यही फर्क है बीजेपी में और तृणमूल में। हम अलीपुरद्वार में हारे हैं, लेकिन इसी अलीपुरद्वार के सभी महिलाओं को, माओं को, बहनों को 1500 करोड़ रुपया खर्चा करके हमारे सरकार ने लक्ष्मी भंडार दिया है। यही फर्क है। কোনো টাকা বন্ধ হয়নি, আমরা পরিষ্কার বলেছি আমরা টাকা দিতে চাই। শুধু তাই নয়, 100 দিন, যেটা 100 দিনের কাজ ছিল সেটাকে আমরা 125 দিন করেছি। বিজেপি সরকার হলে এটা আমরা ডবল করব, 200 দিন করব। শুধু তাই নয়, আমরা শুধু এটুকুই বলেছি যারা চুরি করেছে, তৃণমূলও স্বীকার করেছে যে চুরি হয়েছে, তাদের বিরুদ্ধে এফআইআর করুন আপনারা, আমরা টাকা দিয়ে দেবো সঙ্গে সঙ্গে। কেন এফআইআর হবে না সেই ভিডিওর এগেন্স্টে? কেন এফআইআর হবে না সেই পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েতের প্রধানের এগেন্স্টে যারা টাকা চুরি করেছে? জনগণের টাকা। আমি যদি চুরি করি কারো টাকা, আমার এগেন্স্টে এফআইআর হবে না? অনেকদিন তো চললো, এবার নতুন কিছু মানুষ প্রত্যাশা করে। হিসাব দাও, টাকা নাও, কতবার কেন্দ্র বলবে আমি টাকা নেবো, সেটা আমার অধিকারের মধ্যে পড়ে, কিন্তু হিসাব দেওয়াটা আমার অভ্যাসের মধ্যে পড়ে না। এটা তো চলতে পারে না। যে স্বেচ্ছাচারিতা তারা দলের মধ্যে চালাচ্ছেন, রাজ্যে চালাচ্ছেন, সেই স্বেচ্ছাচারিতা নিয়ে তো কেন্দ্রীয় প্রকল্প চলতে পারে না, তাই এই অবস্থা। দেখুন, এবারে উন্নয়নের যে প্রশ্নটা রয়েছে না, সেই উন্নয়নের প্রশ্নে এবারে বিজেপিকে চ্যালেঞ্জ করছেন কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি কাজের রিপোর্ট কার্ড চাইলেন অভিষেক। 15 বছরে কাজের খতিয়ান পৌঁছে দিচ্ছে, ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে তৃণমূল, কোথায় বিজেপির কাজের ফিরিস্তি? প্রশ্ন তুলেছেন তিনি। हम उन्नयन पांचाली करके घर घर रिपोर्ट कार्ड दिया है कि तृणमूल ने 15 साल में क्या किया है। पिछला बार जब चुनाव हुआ था 10 साल का रिपोर्ट कार्ड घर घर पहुंचाया गया था। इस बार भी 15 साल का सरकार का काम और सरकार का जितना भी लोगों को सुविधा मिला है, सारा सूची बना के घर घर दिया जा रहा है। बीजेपी का रिपोर्ट कार्ड कहां है? आप बताओ, बीजेपी को रिपोर्ट कार्ड लेके आना चाहिए कि नहीं आना चाहिए? आना चाहिए कि नहीं आना चाहिए? কে অভিষেক বন্দ্যোপাধ্যায়?
কি কন্ট্রিবিউশন আছে বাংলা বা বাঙালির জন্য? কি বলেছেন? একমাত্র মানুষের মেধা চুরি ছাড়া বাংলার থেকে একটা সরকারিভাবে রাজনৈতিক দল প্রতিষ্ঠা পেয়ে তারা কিভাবে একটা রাজ্যের সর্বনাশ করতে পারে, সেই যে নজির সেইটা সৃষ্টি করা ছাড়া তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন কন্ট্রিবিউশন আছে? মনোজ টিগ্গার আক্রমণ, আলিপুরদুয়ারের সভা থেকে পাল্টা অভিষেক। এদিকে মনোজ টিগ্গা তিনি কি বলছেন? তিনি বলছেন যদি অভিষেক আসে তাহলে আরো অনেক চা বাগান বন্ধ হবে। রণসংকল্প সভা থেকে পাল্টা অভিষেকের। আলিপুরদুয়ারে 5-এ 5 করার টার্গেট অভিষেকের। আলিপুরদুয়ার থেকে বিজেপিকে আনম্যাপ করতে হবে, বিজেপিকে নিশানা করে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক। এজেন্সি নিয়ে ফের বিজেপিকে আক্রমণ অভিষেকের। যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এসে কিছু করতে পারেননি, এটা একজন সাধারণ, আমিও সাংসদ, অভিষেক ব্যানার্জিও সাংসদ, এমন কিছু হাতিগোড়া নেই যে উনি কোনো মহাকাশ থেকে এসেছেন। উনি একজন সাংসদ, আমি একজন সাংসদ আছি, তো ফলে উনার কি ক্ষমতা আছে সকলেরই জানা আছে। ঠিক আছে, উনি আসলে আরও চা বাগান বন্ধ হবে। অভিষেক ব্যানার্জি আসবে, যাবে উত্তরবঙ্গে। ভারতীয় জনতা পার্টি বিগত দিনও মজবুত ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। सार्वजनिक जीवन में अगर कोई भी राजनीति करता है तो अगर जनता को आप कोई रिलीफ नहीं दे पा रहे, जनता का मदद नहीं कर पा रहे, तो मैं मानता हूं राजनीति में रहने का अधिकार आपको नहीं है। जरा पूछिए बीजेपी के एमएलए और सांसद से कि आपके सरकार के अधीन जो पीएसयूज है और जो चाय बागान है उसमें ईपीएफ का पैसा क्यों नहीं मिलता है? जवाब दे पाएगा मनोज टिग्गा जी? दे पाएंगे? कभी आंदोलन करते हुए देखा है आपने? कभी कोई पीएफ ऑफिस घेरते हुए देखा है? कभी सांसद में एक सवाल पूछते हुए देखा है? कभी उनको एक मंत्री के साथ मिलकर आपका हक में प्रश्न पूछने के लिए देखा है? तो कैसे ये आपका मदद करेगा? तो এবার বাংলার জয়ে আলিপুরদুয়ারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে আলিপুরদুয়ারকে 5-এ 5 করতে হবে। এই আলিপুরদুয়ার সাব ডিভিশন ছিল মামাটি মানুষের সরকার জেলা করেছে। আলিপুরদুয়ারের প্রতিদানের সময় 2026-এর বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে যারা বিভাজনের রাজনীতি করে, বৈষম্যের রাজনীতি করে, বিচ্ছিন্নতাবাদের রাজনীতি করে বাংলাকে ভাতে মারার চক্রান্ত করেছিল, যারা বাংলার লক্ষ লক্ষ ভোটারকে আনম্যাপ করে তাদের মৌলিক অধিকার কেড়ে নিতে চেয়েছে, সেই বাংলা বিরোধী আলিপুরদুয়ার বিরোধী বিজেপিকে আলিপুরদুয়ারের ম্যাপ থেকে বিদায় দিয়ে আনম্যাপ করে পাঠিয়ে দিতে হবে দিল্লিতে। তবে এখানে শেষ নয়, বিজেপি আর কালসাপ দুটোই এক। কে বলছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোথা থেকে বলছেন? আলিপুরদুয়ারের এই সভা থেকে। শুধু তাই নয়, সাংসদ মনোজ টিগ্গা কে তিনি নিশানা করেছেন। কি কি কাজ বিজেপি সাংসদ করেননি তার খতিয়ান তুলে ধরেছেন এদিন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। 2024 में हम लोगों ने बोला जो बांग्ला विरोधी है उनका विसर्जन करना जरूरी है। पूरा बंगाल ने फिर से तृणमूल को जिताया। बीजेपी का 18 सांसद था, 6 हार गए, 12 पे आ गए। लेकिन बीजेपी के सांसद और सांप एक है। आप अगर अपने घर के पीछे एक सांप छोड़ दो, 2 सांप छोड़ दो, 18 सांप छोड़ दो या 12 सांप छोड़ दो, सांप तो सांप ही रहेगा। मौका मिलेगा तो आप ही को काटेगा। आप जिसको दूध पिला के बड़ा किया वही आपको काटेगा, वही सांप। तो इस बार भाई एक भी सांप नहीं रखना इस बंगाल का मिट्टी में, और खास करके इस अलीपुरदुआर का मिट्टी में। যে কি বলেছে কালসাপ বলেছে না বিজেপিকে, ও ভুল করেছে। কালসাপ না, বিজেপি তোর বাপ, তৃণমূলের বাপ হচ্ছে বিজেপি, এটা মাথায় রাখবেন। অভিষেকের না, কিন্তু মিসকোট করবেন না। বিজেপি হচ্ছে তৃণমূলের বাপ।
দেখুন এদিন আলিপুরদুয়ারের যে সভা, সেই সভা থেকে একটার পর একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে গুরুত্বপূর্ণ আরো একটি চ্যালেঞ্জ, তিনি বলছেন এক দেশ এক ভোট বিল পাশ করতে দেব না। আলিপুরদুয়ারের সভা থেকেই চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 240 পেয়ে সংবিধান বদলে দিচ্ছে, 400 আসন পেলে কি করতো ভেবে দেখুন। জনসভা থেকে প্রশ্ন ছুড়েছেন অভিষেক। इस बार तृणमूल को पूरी ताकत के साथ आप जिताएंगे। फिर अगर आपको नहीं लगा कि भाई तृणमूल को जिता के फायदा नहीं हुआ, फिर आपको 29 में वोट देने का मौका मिलेगा। हटा देना भाई, ये हक आपका है। बीजेपी तो चाहता है वोट ही ना हो। बीजेपी आपसे आपका जैसे एसआईआर के माध्यम से आपका अधिकार छीनना चाहता है, वैसे पार्लियामेंट में एक नया बिल लेके आया, 1 नेशन 1 इलेक्शन। हम लोग उसको पास नहीं होने देंगे, क्योंकि वो होगा तो आपका अधिकार ही नहीं रहेगा। एसटी भाइयों को, माओ को पता नहीं है कि बीजेपी जब 400 पार का नारा लगा रहा था तो सब ये सोचते थे कि अगर 400 पार करेंगे तो संविधान बदल देंगे। 240 पे ये लोग संविधान बदल रहे हैं। तो अब सोचिए अगर 400 पार होता तो ये लोग क्या करते। ওর জমিদারি নাকি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমিদারি নাকি? আরে গোটা দেশে যতগুলো রাজ্য আছে, রাজ্য এবং কেন্দ্রশাসিত মিলে 36 খানা, তার মধ্যে যেখানে যেখানে রাজ্যের বিধানসভা আছে সেখানকার মুখ্যমন্ত্রীরা ঠিক করবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিরোধিতা করার করবে। আর এক দেশ এক ভোট হলে আপনার কি হবে? এই যে বাচ্চাগুলো স্কুলে যায়, সরকারি স্কুলে যায়, একসাথে ভোট হলে একবার ক্লাস নষ্ট হবে, দুবার হবে না। দুবার ভোট হলে যে পরিমাণ টাকা খরচ হয়, একবার ভোট হলে তার থেকে কম টাকা খরচ হবে দেশের। নির্বাচন কমিশনকে তো কেন্দ্রীয় সরকারকে টাকা দিতে হয় ভোট করানোর জন্য। অর্থাৎ যার ক্ষেত্রে যেটা করলে দেশের ভালো হবে সেইটার বিরোধিতা তৃণমূল করবেন, এটা হতে পারে? তাহলে তৃণমূলকে তো মানাবে না, তো জামাতের দালালি করে। নিয়োগ দুর্নীতি, সরকারি জমি হাতানোর অভিযোগ এবং সেই অভিযোগে গ্রেপ্তার এগরার পুরপ্রধান। এগরার পুরপ্রধানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, স্বপন নায়েক সে গ্রেপ্তার হতেই সরগরম এগরা। 14 আসনের এগরা পুরসভার ভবিষ্যৎ কি জানবো ডিটেলসে কনিষ্ক থেকে। দেখো তনিষ্কা, এই মুহূর্তে কার্যত যে পরিস্থিতি, অর্থাৎ ত্রিশঙ্কু পরিস্থিতি হয়ে রইল এগরা পৌরসভার ভবিষ্যৎ। কারণ যে এই 14 আসন বিশিষ্ট এগরা পৌরসভার 7টি আসনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস, 5টি আসনে বিজেপি, 1টি কংগ্রেস ও 1টি নির্দল। ফলে যদি দুই পক্ষই, যদি স্বপন নায়েককে এই দুর্নীতি জমি কেলেঙ্কারির ঘটনায় তিনি পুলিশ হেফাজত হওয়ার পরে, তার যে 5 দিনের পুলিশ হেফাজত হয়েছে, তারপরে কার্যত এগরা পৌরসভার চেয়ারম্যান পদে কে আসীন হবে সেই বিষয়টা কিন্তু দুই রাজনৈতিক শিবির তার হিসেব করছে। সেক্ষেত্রে যথেষ্ট ফ্যাক্টর, দুই শিবিরের কাছেই যথেষ্ট ফ্যাক্টর, কংগ্রেসের 1টি আসন এবং নির্দলের 1টি আসন। কোন শিবিরের দিকে এই দুই প্রার্থী বা দুজন কাউন্সিলর যায় সেটা যেমন দেখার বিষয়, সেই দিকে তাকিয়ে রয়েছে জেলার রাজনৈতিক মহল। তার পাশাপাশি বিরোধী দলেরাও আজকে নন্দীগ্রাম থেকে যে কথাটা বলেছেন, তিনি কিন্তু নৈতিকভাবে সমর্থন দেবেন স্বপন নায়ককে, কারণ মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এই ধরনের যে সাপোর্ট কোথাও না কোথাও এই দুর্নীতিগ্রস্ত যত লোক তৃণমূল কংগ্রেসে থেকে যারা দুর্নীতি করেছেন, দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছেন, দলের কাছে ধরা পড়েছেন, সেই সমস্ত মানুষজনকে বিজেপি শেল্টার দেয়। তারই লক্ষণ আপনারা দেখতে পেলেন, দুর্নীতিগ্রস্ত লোক অ্যারেস্ট হয়েছে। এতে দুঃখ পাওয়ারও কিছু নেই। যারা দুর্নীতি করবেন তাদের স্থান শ্রীঘরে হবে, এটাই স্বাভাবিক। বিজেপি দুর্নীতিগ্রস্ত স্বপন নায়ককে কেন শেল্টার দিচ্ছে? বিজেপির কাউন্সিলরদের নিয়ে স্বপন নায়ক কেন অনাস্থা প্রস্তাবে এসেছিলেন? দুর্নীতিগ্রস্ত লোকেদের তো ঠাঁই দেয়, স্থান দেয় বিজেপি। কোম্পানির মালিককে ঠিকমতো তোলা না দিতে পারলে তো তার কর্মচারীর যা শাস্তি হওয়ার তাই তো হবে। আসলে তৃণমূলের ভেতরে এখন তৃণমূলের কর্মীরাও নিরাপদ নয়। তৃণমূলের সাধারণ কর্মী থেকে তৃণমূলের নেতারা যারা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে তাদেরকে পুলিশ লেলিয়ে তাদের উপর আক্রমণ করে, তাদেরকে কখনো কেসের ভয় দেখিয়ে, বিভিন্নভাবে গুন্ডা মস্তান দিয়ে তাদেরকে লাইনে আনার চেষ্টা হবে।
মামলা মিথ্যা কি সত্যি সে বিচার করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির না। বিচার করার জন্য ভারতীয় সংবিধান মেনে কোর্ট রয়েছে, আদালত রয়েছে, সেখানে সত্যি কি মিথ্যা মামলার প্রমাণ হবে। ভারতীয় জনতা পার্টির মুখে এই ধরনের কথা মানায় না। যখনই কোনো দুর্নীতি সামনে আসবে, সেই দুর্নীতিকে নিয়ে সবর হবেন। কত তারিখে কমপ্লেন হয়েছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। কদিনের মধ্যে তিনি গ্রেপ্তার হলেন সেটা দেখলে বুঝতে পারবেন। পুলিশের কাছে কমপ্লেন না থাকলে পুলিশ তো আর কাউকে গ্রেপ্তার করবে না। পুরপ্রধানের গ্রেপ্তারি তা নিয়ে ইতিমধ্যেই তপ্ত রাজনীতি, আর এদিকে পুলিশকে ব্যবহার করা হয়েছে বশ্যতা না মানায়। কে বলছেন বিরোধী দলনেতা শোনাব। দুর্নীতি তৃণমূল যাদেরকে পার্টি থেকে তাড়ায় তাদের গায়ে দুর্নীতি পুলিশকে ব্যবহার করা হয়েছে। স্বপন নায়ক হাইকোর্টে গেছে, হাইকোর্টকে বুড়া আঙ্গুল দেখিয়ে গ্রেপ্তার করেছে। স্বপন নায়কের সঙ্গে আমরা নৈতিক সমর্থন দেব, পূর্ণ সমর্থন আমাদের আছে। স্বপন নায়ককে ওদের বশ্যতা স্বীকার করেনি বলে পুলিশকে ব্যবহার করা হয়েছে। এবং 12,000 ভোটে অগ্নিমিত্রা পাল লিড নিয়েছিলেন লোকসভায়। আমরা এবারে 30,000 ভোটে জিতবো, আপনি লিখে রাখুন। আর এবারে ক্ষমাপ্রার্থী শিশির অধিকারী কেননা তিনি বলছেন তৃণমূলে যাওয়াই নাকি তার ভুল ছিল। এই কথা বলে ক্ষমাপ্রার্থী তিনি, এবং পূর্ব মেদিনীপুরের পটাশপুরের মঞ্চ থেকে তিনি ক্ষমা চাইলেন। দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলকে হটানোর ডাক বিজেপি নেতার, 26-এর ভোটে ফের পালাবদলের ডাক নন্দীগ্রাম আন্দোলনের নেতার। বিজেপি এলেই উন্নয়ন হবে, জোর গলায় দাবি করেছেন শিশির অধিকারী। বলে ফেললে উনি কালীঘাটে ঘর থেকে বেরোবেন না, জানি আমি সব। তা যেহেতু পার্টিটা করতাম, আমি ওসব কেলেঙ্কারি খুব ঘেন্না করি, আমি করতে চাইও না তার সম্পর্কে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী আমরাই তো করেছিলাম। আজকে গলবস্ত্র হয়ে একবারে গলবস্ত্র হয়ে আপনাদের কাছে এই মাটি ছুঁয়ে আপনাদের কাছে ক্ষমা করে দেবেন। একটা ভুল পথে চলে গেলাম এবং সেই ভুল পথে আপনাদেরকে সঙ্গে নিয়ে গেলাম। আপনাদের কিছু আমরা করতে পারলাম, আমরা চোখ থেকে থরথর করে জল পড়ে যায়। 26 সালে সরকারটা এনে দেন, আমি বাঁচবো, অনেক দিন বাঁচবো। টেনে নিয়ে আসবো, হর করে টেনে আনবো, হর করে টেনে আনবো, হর করে টেনে আনবো। আমি জানি কোথায় কি করতে হয়। সাংসদ হয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, বাট কেন্দ্রীয় মন্ত্রী। আপনাকে কোন পরিস্থিতিতে কাদের আপত্তি সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন সেটা ভুলে যাওয়া বোধহয় শিশিরদার মতো অভিভাবকোচিত বয়সের বর্ষিয়ান মানুষের এই সস্তা রাজনীতিটি করা ঠিক হচ্ছে না। তৃণমূল যেটা দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনি যেটা পেয়েছেন, সেটার জন্য ধন্যবাদটাই থাক। বাকি কোন কম্পালশনে কি করতে হচ্ছে সেটার সঙ্গে এই ধরনের নাটুকে সংলাপ বোধহয় বর্জন করা ভালো। সবচেয়ে সিনিয়র মোস্ট পলিটিশিয়ান আমাদের এই জেলার, রাজ্যের অন্যতম সিনিয়র লিডার। উনার 88 বছরের বেশি বয়স। উনি যা বলছেন উনার চিন্তাভাবনার মধ্য দিয়ে বলছেন। উনারা আমাদের পথপ্রদর্শক। উনার কথার উত্তর আমি কেন দেব? এগুলো তৃণমূল কালচারে হয়। পিসির অনেক কথাকে কাউন্টার ভাইপো করে। শুভেন্দু অধিকারী বর্ষিয়ান শিশিরবাবুর কথার প্রতিক্রিয়া দেবেন। মানুষ যেটা 2021-এ আগে দেখলো একটা ওয়াশিং মেশিনের পলিটিক্সটা। মানে আমি দুর্নীতি নিয়ে বলছি এবং হয়তো দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছি আমি কিংবা আমার ফ্যামিলি মেম্বার্স, কিন্তু ওয়াশিং মেশিনে ঢুকে গিয়ে আমি পরিষ্কার হয়ে গেলাম, কারণ ওই ওয়াশিং মেশিনের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। সেইটাই তারপরে আপনি যদি দুর্নীতি কিংবা এই বিষয়গুলো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে বলেন, তাহলে ওই গ্রহণযোগ্যতা, ওই বক্তব্যের গ্রহণযোগ্যতা কিংবা থার্মোমিটারে যদি দেখেন সেটা অনেক তল্লানিতে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার তো মনে হচ্ছে খুব চাপ। এক হচ্ছে প্রচণ্ড চাপ যদি ছেলেদের কাছ থেকে আসে, সেখানে নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টিকে তিনি কাকুতি মিনতি জানানো এই বয়সে
সেটাও তো খুব একটা সম্মানজনক নয়। তৃণমূল কংগ্রেস ছেড়ে আবার কংগ্রেসে প্রত্যাবর্তন মৌসম বেনজির নূরের। 2019-এ আপনারা জানেন যে লোকসভা ভোটের আগে কংগ্রেস ছেড়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। যদিও তিনি সেবার হেরে যান, কিন্তু তারপর তাকে রাজ্যসভার সাংসদ করে তৃণমূল কংগ্রেস এবং তারপর আবার 7 বছর পর সেই তৃণমূল কংগ্রেসের মোহভঙ্গ, কংগ্রেসেই প্রত্যাবর্তন মৌসম বেনজির নূরের। আমি কয়েক বছর তৃণমূলে ছিলাম। তৃণমূলও আমাকে কাজ করার সুযোগ দিয়েছে, আমাকে রাজ্যসভার সাংসদ করেছিলেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মালদার করেছিলেন। আমি আজকে তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করেছি। তৃণমূল কংগ্রেসের নেত্রী, ওনাকে আমি রেজিগনেশন লেটার অলরেডি পাঠিয়ে দিয়েছি এবং রাজ্যসভা থেকেও আমি রেজিগনেশন লেটার অলরেডি রেডি করে নিয়েছি। সোমবারে নিজে গিয়ে জমা দিয়ে দেব। পরিবার হিসেবে, বরকত সাহেবের লেগেসির হিসেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পরিবার আলাদাভাবে কাজ না করে একসঙ্গে আমরা কংগ্রেসকে মজবুত করার কাজ করব এবং বরকত সাহেবের লেগেসিকে মজবুত করার কাজ করব। তাই ফ্যামিলি হিসেবে আমরা এই ডিসিশনটা নিয়েছি এবং কংগ্রেস দল আমাকে যেভাবে দায়িত্ব দেবেন আমি সেইভাবে কাজ করার চেষ্টা করব। ও এটা মা মেয়ের ব্যাপার, কখন কে কোন দিকে যায় আর কোন দিকে থেকে ছিটকে যায় এ নিয়ে মনে হয় কারোর কোনো ভরসাও নেই, আর পশ্চিমবঙ্গবাসী এ নিয়ে ভাবছেও না। কারণ কংগ্রেস কার্যত পশ্চিমবঙ্গে একটা সাইনবোর্ডের দল হয়ে গেছে। একমাত্র প্রতিবাদী যিনি ছিলেন, চোখে চোখ রেখে অন্তত তৃণমূল কিছুটা বিরোধিতা করতেন, অধীর রঞ্জন চৌধুরী, তাকে কংগ্রেস কি বার্তা দিয়েছে সেটা প্রত্যেকের জানা। মৌসম নূর তিনি তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে যোগদান করেছেন, কিন্তু তার অনুগামীদের মধ্যে একটা সংশয়ের বাতাবরণ তৈরি হয়েছে। তার কারণ তারা বুঝতে পারছেন না তারা এই মুহূর্তে কি করবেন। তার কারণ মালদার তৃণমূল জেলা সভাপতি থাকাকালীন মৌসম যে কার্যালয়ে বসতেন সেখানে এখনও তৃণমূলের পতাকা পোস্টার রয়েছে। রাজ্যসভার সাংসদ হিসেবে এই অফিসেই বসতেন মৌসম। মালদায় যখন তিনি তৃণমূলের সাংসদ হয়েছেন তখনই বদলে গিয়েছে তৃণমূলের পার্টি অফিস। মৌসমও জেলা সভাপতি থাকাকালীন নিজের মতো করে একটি কার্যালয় খুলেছিলেন, সেটি এখনও তৃণমূলেরই কার্যালয় হিসেবে কাজ করছে। নেত্রী দলবদল করলেও বিন্দু বিসর্গ তারা জানতেন না, এমনটা দাবি করছেন মৌসম নূরের অনুগামীরা। প্রতিদিনের মতো আজকেও আমরা একইভাবে অফিস এবং মানুষের পরিষেবা যে দেওয়া, সাংসদ যে পরিষেবা দিতেন সেই পরিষেবা দেওয়ার জন্য আজকেও আমরা পিএম রিলিফ ফান্ডের জন্য কাগজপত্র চিঠিপত্র করে দিয়েছি। এই চলছে। মানে রাজ্যসভা সাংসদের অফিস তো এটাই? হ্যাঁ, রাজ্যসভা সাংসদের অফিস। এটা কি পরিবর্তন হয়ে যাবে, কংগ্রেসের হয়ে যাবে? এই ব্যাপারে আমার কিছু বলার মতো জায়গাতেই আমি নেই। যখন মৌসম নূর জেলা সভাপতি ছিলেন তৃণমূলে তখন এটাই ছিল তার কার্যালয় এবং এখানেই পরবর্তীতেও তিনি কিন্তু এখানেই বসতেন। এর খুব কাছেই রয়েছে এখন আরও একটি তৃণমূলের জেলা কার্যালয়, যে কার্যালয়ে বসেন হচ্ছেন আব্দুর রহিম বক্সি, যিনি এখন বর্তমানে তৃণমূলের জেলা সভাপতি, যেখানে কিন্তু কোনোদিনই এই মৌসম নূরকে সেই কার্যালয়ে যেতে দেখা যায়নি। এখনও পর্যন্ত এই জেলা কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে, তৃণমূল সুপ্রিমো। এর পাশাপাশি এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে তৃণমূলের মালদা জেলা তৃণমূল কংগ্রেস এবং এখানেই এই যে সিট, এখানেই বসতেন হচ্ছে মৌসম বেনজির নূর যখন তিনি জেলা সভাপতি ছিলেন এবং পরবর্তীতেও নিয়মিতভাবেই তার অনুগামীদের সঙ্গে দেখা করা, দলীয় যে সমস্ত কর্মসূচি বা পরিকল্পনা স্থির করা সবটাই কিন্তু এখানেই হতো এবং এখানেই মিটিং হতো। এখনও পর্যন্ত তার সঙ্গে যারা ছিলেন তার অনুগামীরা এখানেই রয়েছেন এবং তারা এখন এই মুহূর্তে এই খবর পাওয়ার পর যে যখন তিনি কংগ্রেসে চলে গেছেন তারা কিন্তু স্তম্ভিত হয়ে গেছেন। তারা কি উনি গেছেন সেটা অবশ্যই ওনার ডিসিশন, আর তাতে মনে হয় না আমাদের দলের কোনো ক্ষতি হবে এবং এটার বিশদে আমাদের রাজ্য নেতৃত্ব বা দিল্লি থেকেই আপনাদের বলতে পারবে।